আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন পেছাতে একটি শ্রেণীকে মাঠে রাখা হয়েছে বলছেন জাহিদুর রহমান। এদিকে এনসিপি কিভাবে বড় দল হয় প্রশ্ন জিল্লুর রহমানের। জানাবো বিপদের আঁচ পেলেই প্রধান উপদেষ্টা বৈঠকে বসেন বলছেন পান্না। জানাবো সরকার নীতিহীনদের খপ্পরে পড়ে জবাবদিহিহীন হয়ে পড়েছে বলছেন রাশেদ খান। এবং সর্বশেষ জানাবো স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না জানালেন আসিফ মাহমুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন পেছাতে একটি শ্রেণীকে মাঠে রাখা হয়েছে বলছেন জাহিদুর রহমান। নির্বাচন পেছাতে একটি শ্রেণীকে মাঠে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহিদুর রহমান। তিনি মনে করেন বর্তমান সরকার উদ্দেশ্যপ্রণীতভাবে ধর্মভিত্তিক একটি শ্রেণীকে মাঠে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কঠোর পদক্ষেপ নেয়নি। গোষ্ঠীগুলোকে ভবিষ্যতে রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করার পরিকল্পনা থাকতে পারে। যদি বিএনপি নির্বাচনের দাবিতে মাঠে নামে তখন এদের কাউন্টার ফোর্স হিসাবে দাঁড় করানো হতে পারে। সম্প্রতি এক আলোচনায় জাহিদুর রহমান এইসব কথা বলেন। তিনি বলেন, সরকার পরিকল্পিতভাবেই ধর্মের নামে গঠিত মবগুলোকে কঠোরভাবে হ্যান্ডেল করেনি। সরকার এক শ্রেণীকে মাঠে রাখতে চায় যাতে নির্বাচন পেছানোর প্রয়োজনে তাদের ব্যবহার করতে পারে। দেশের অর্থনৈতিক প্রসঙ্গে জাহিদুর রহমান বলেন, আমাদের অর্থনীতি এখন যথেষ্ট শীতল হয়ে পড়েছে। উচ্চ সুদের হার ও বিনিয়োগ হ্রাসের কারণে কর্মসংস্থান হ্রাস পাচ্ছে, অভ্যন্তরীণ ভোগ কমে যাচ্ছে এবং আমদানিও কমে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ডলার কিনছে যাতে টাকার মান অতিরিক্ত না বাড়ে, কারণ এতে রেমিটেন্স ও রপ্তানি খাত ব্যাহত হতে পারে। তিনি বলেন, আমি প্রায় সব শ্রেণীর ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি বাজারে ক্রয় ক্ষমতা ও বিক্রি কমে গেছে। পাড়ার মুদি দোকান থেকে শুরু করে বড় ব্যবসায়ীরা পর্যন্ত সবাই বলছে বাজার খারাপ অবস্থানে আছে। জাহিদুর রহমান বলেন, নিউ ইয়র্ক টাইমসের সম্প্রতি একটি প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অবিশ্বাস্যভাবে সরকার এখন নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট সহ্য করতে পারছেন না, অথচ এক সময় শেখ হাসিনার বিরুদ্ধে এই একই পত্রিকাকে আমরা ব্যবহার করেছি। তিনি বলেন, যতদিন বর্তমান সরকার ক্ষমতায় থাকবে এই ন্যারেটিভ তত ধীর পাবে এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠবে। এনসিপি কিভাবে বড় দল হয় প্রশ্ন জিল্লুর রহমানের। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিভাবে বড় দল হয় বলে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক ও টিভি উপস্থাপক জিল্লুর রহমান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে আবারও ফ্যাসিস্টবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে ডেকেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম দিন 4টি রাজনৈতিক দল নিয়ে বসেন, তারপরে আবার 13টি রাজনৈতিক দল নিয়ে আজকের বৈঠকে বসেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, এই বৈঠকের মানে কি? বৈঠক থেকে কি বার্তা পেলেন? আমরা আইন উপদেষ্টার মুখে শুনেছি তারা জাতীয় ঐক্যর কথা বলেছে। কি বিষয়ে জাতীয় ঐক্য? বলেছেন যে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। জামায়াত, বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন সহ অন্য সব দলকে এক থাকতে হবে। মানে এটা তো কোনোভাবেই আমি মনে করি না একসেপ্টেবল আবদার। আমরা দেখেছি যে আইন উপদেষ্টা বলেছেন প্রথম দিনে বৈঠকে দেশের বড় 4টি রাজনৈতিক দলকে ডাকা হয়েছে। আমার প্রশ্ন, কিভাবে সরকার নির্ধারণ করলো এই 4টি দলই বড় দল? অতীতের নির্বাচনের ভিত্তিতে, জনসমাগমের ভিত্তিতে এর মধ্যে একটি দল এনসিপি তো নিবন্ধিতই নয়। এনসিপিকে বড় দল হিসেবে স্বীকৃতি দিয়ে দিল, যাদের অনেক জেলায় কমিটি নেই, যাদের সভায় এখনো তেমন লোক নেই। এছাড়াও জামায়াত বা ইসলামী আন্দোলনও কি বাংলাদেশে বিএনপির সঙ্গে তুলনা করেন? হ্যাঁ, বড় দল বলতে আপনি বলবেন বিএনপিকে। যদি আপনি দ্বিতীয় ক্যাটাগরিতে রাখতে চান সেটা আপনি জাতীয় পার্টি, জামায়াত ইসলামী কে রাখতে পারেন, কিন্তু জাতীয় পার্টিকে তো ডাকা হলো না। জাতীয় পার্টি তো নিষিদ্ধ রাজনৈতিক দল। আওয়ামী লীগের কার্যক্রম না হয় স্থগিত, বা আওয়ামী লীগের হয়তো এখনো কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, সেটা না হয় মেনে নেওয়া গেল। কিন্তু আমার প্রশ্ন, বড় দলের কাতারে কিভাবে জামায়াত, ইসলামী আন্দোলন, বিএনপি এবং এনসিপি একসঙ্গে বসে? সরকার পাবলিকলি যে 4টি বড় দলকে ডেকেছেন, বাকিদের সবার ভোট সমর্থন যোগ করলে বিএনপি সমান হয় বা আওয়ামী লীগের সমান, এমনকি জাতীয় পার্টিও সমান হবে না।
বিপদের আঁচ পেলেই প্রধান উপদেষ্টা বৈঠকে বসেন, বলছেন পান্না। সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না বলেছেন, যে কোনো বিপদের আঁচ পেলেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তড়িঘড়ি করে বৈঠকে বসেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। যেসব দায়িত্ব তিনি নিজে নিতে চান না, অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে চান, তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেন। এর বাইরে তিনি সারা বছর বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে আসছেন রাজনৈতিক দলগুলোর প্রতি। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তাতে তিনি এইসব কথা বলেন। পান্না বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তর ঘটনায় নিহতদের প্রকৃত সংখ্যা প্রকাশের দাবিতে যখন ছাত্ররা ফুঁসে উঠল, তখন এইটুকুই স্পষ্ট দেখতে পেলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এমন একটা অবস্থা। ঠিক সেই মুহূর্তে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসলেন। তিনি বলেন, এর আগে আমরা দেখেছি 15ই আগস্ট সরকারি ছুটি বাতিল হবে কিনা, তখন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন। কয়েক মাস আগে ক্যান্টনমেন্ট অফিসার অ্যাড্রেস সেনাপ্রধান যখন করিডোর নিয়ে কথা বললেন এবং অন্যান্য ইস্যুতে কথা বললেন, তখন তিনি রাজনৈতিক দলের সঙ্গে বসলেন। আবার পদত্যাগ ইস্যুতেও তিনি বসলেন। সাংবাদিক পান্না বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান বিধ্বস্তের ঘটনায়ও ঠিক একই রকম দৃশ্য আমরা দেখতে পেলাম। কাদেরকে ডাকা হলো? বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টিকে। একদিকে সারা দেশে শোকের মাতম আজাহারি চলছে, অন্যদিকে বৈঠকের নামে আমরা দেখলাম প্রধান উপদেষ্টার হাস্য উজ্জ্বল ছবি। এই বিষয়টি অনেক বেশি ভাইরাল হয়েছে। তিনি আরো বলেন, মাত্র 4টা দল কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পায়ের তলা থেকে মাটি সরে গেল, তার জন্য তিনি রাজনৈতিক দলগুলোকে আবার ফ্যাসিস্টবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে ডাকলেন। সেখানে 4 দল কেন? আর 4 দল থাক, 3 দল থাক, তার মধ্যে এনসিপি কেন? এনসিপির কোনো নিবন্ধিত রাজনৈতিক দল নয়। সিপিআর কোথায়? বাসদ কোথায়? নাগরিক ঐক্য কোথায়? গণসংহতি কোথায়? এবি পার্টি কোথায়? এই ভদ্রলোকের অধীনে কিভাবে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন সম্ভব? এই ব্যক্তির প্রতি পদে পদে তার যে পক্ষপাতিত্ব তা প্রকাশ করে আসছেন। সরকার নীতিহীনদের খপ্পরে পড়ে জবাবদিহিহীন হয়ে পড়ছে, বলছেন রাশেদ খান। সরকার নীতিহীনদের খপ্পরে পড়ে জবাবদিহিহীন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। স্ট্যাটাসে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সরকারের উপদেষ্টারা বলেছেন, প্রতি মাসে তারা নিজ নিজ দপ্তরের কর্মকর্তা ও নিজেদের সম্পদের হিসাব জনসম্মুখে দাখিল করবেন। কিন্তু সরকার 1 বছরেও কোনো একটি মন্ত্রণালয় এই হিসাব দাখিল করেনি। এই নিয়ে যখন প্রশ্ন উপস্থাপিত হয়, তখন একটি সুবিধাবাদী গোষ্ঠীর, যারা এই সরকারের আমলে টেন্ডার, তদারকি, নিয়োগ, বাণিজ্য, বিভিন্ন কোম্পানি থেকে অর্থ আদায় করছে, তারা বলতে শুরু করে, আগে নিজের হিসাব দাখিল করুন। এরা সরকারের কাছে কোনো ধরনের জবাবদিহি চাওয়া পছন্দ করেন না, কারণ জবাবদিহিতা শুরু হলে এদের নাম প্রকাশ হয়ে যাবে। যেমনি ভাবে গাজী সালাউদ্দিন তানভীরের নাম বাইরে এসেছে, কিন্তু রাষ্ট্র চালাতে কেউ বছরের পর বছর সহানুভূতি দেখছেন না। জনগণ এখন থেকে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা চাইছে। এতে সরকারের সুবিধাভোগীরা বিরাগভাজন হলেও করার কিছু নেই। একই সঙ্গে ধর্মীয় মেন্টের বিরুদ্ধে গিয়ে বিদেশিদের খুশি করতে এই সরকার যেসব সিদ্ধান্ত নিচ্ছে, খুব শিগগিরই এর প্রতিবাদে জনগণ মাঠে নামবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।